হালিম সাহেবের ৩ কন্যা ছিল। ২ কন্যার শেষে তৃতীয় কন্যার বিবাহ দান করে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। শুনছো, একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না। সে কতদিন ধরে কোথাও যাওয়া হয় না। চলো কোথাও ঘুরে আসি আমরা। কোথায় আর যাবো বলো? সংসারের দায়িত্ব শেষে 3টা মেয়েকে বিয়ে দিয়ে এতদিনে একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলছি। আর তুমি কিনা বলছো অন্যের বাড়ি বেড়াতে যাবে? আরে অন্যের বাড়ি বেড়াতে যেতে হবে কেন? নিজের মেয়েগুলোর শ্বশুর বাড়িতে গিয়েই নয় দেখে আসবো ওরা কেমন আছে। ৩ মেয়েকে বিয়ে দিয়েই ভাবছো তোমার দায়িত্ব শেষ? ওরা কেমন অবস্থায় আছে, কি করছে সেটা দেখতে হবে না? ও, তাহলে এখনো দায়িত্ব শেষ হয়নি আমার? এ কি যন্ত্রণায় পড়লাম! সন্তানের দায়িত্ব থেকে রেহাই পাওয়া এত সহজ না। না জানি মেয়েগুলোর শ্বশুরবাড়ির লোকেরা আমাদেরকে নিয়ে কি ভাবছে। আমরা আমাদের আপদ বিদায় করে দিয়ে এখন নিজেরা সুখে দিন কাটাচ্ছি, এটাই ভাবছে নিশ্চয়ই। না না, এটা ওদেরকে ভাবতে দেওয়া যাবে না। এত আদর করে বড় করেছে আমার 3 কন্যাকে। ওদের ঠিকমতো যত্ন আত্মীয় আর দেখভাল করা হচ্ছে কিনা সেই সম্পর্কে খোঁজ নেওয়ার দায়িত্ব আমার। চলো, আমরা কালই যাব মেয়েদের বাড়ি। তো ৩ কন্যার ভেতরে কোন কন্যার বাড়ি আগে যেতে চাও? অবশ্যই বড় মেয়ের বাড়িতে আগে যাব আমরা। ওকে সবার আগে বিয়ে দিয়েছি। আর আমাদের বাড়ি থেকে বেশি দূরেও না ওর বাড়ি। ঠিক আছে, যাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করি তবে। রহিমা তাদের কাপড় চোপড় সব গুছিয়ে নিল। মিষ্টি আর দই নিয়ে রওনা হলো তাদের বড় মেয়ের বাড়িতে। মা, বাবা, তোমরা এসেছো? কালই তোমাদের জামাইকে বলছিলাম তোমাদের ব্যাপারে। ও তো আমাকে বলছিল তোমরা নাকি আমাকে ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে বোঝামুক্ত হয়ে গেছো, তাই আমার খোঁজ খবর রাখো না। আর দেখো, ও এই কথা বলার পরদিনই তোমরা হাজির। তোর বাবা এত বেখেয়ালিপনা করে কি আর বলবো, তাও আসতে চাইছিল না। পরে কত বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসলাম। ভালো করেছো মা, ঘরে যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে মা, যাচ্ছি। এই চলো। আরে বেআই সাহেব যে, কতদিন পর আপনার সাথে দেখা। আপনার তো কোনো খোঁজই পাওয়া যায় না। তা এতদিন পর কি মনে করে এলেন? আর বলবেন না বেয়াই সাহেব, 3টি মেয়েকে বিয়ে দেওয়ার পর কেমন যেন খালি খালি লাগছিল। তাই চলে এলাম ওদেরকে দেখতে। বড় মেয়েটাকে সবচেয়ে বেশি দিন ধরে দেখা হয় না, তাই ওকে দিয়েই শুরু করলাম। খুব ভালো করেছেন। আপনার মেয়ে প্রায়ই আমাদের কাছে আপনার কথা বলে। আপনার মেয়েটা যে লক্ষ্মী, একাই আমাদের সবাইকে সামলে রেখেছে। অনেক গুণবতীও ও। হ্যাঁ, ও থাকতে আমাদের 2 ছোট মেয়েকে নিয়ে কোনো চিন্তাই করতে হয়নি। ওই ওদেরকে নিজের মেয়ের মতো দেখে রাখতো। আমার বাচ্চা দুটো আপনার মেয়েকে খুব ভালোবাসে। সারাক্ষণ শুধু ওর কথা বলে আর ওর কাছে থাকতে চায়। আমার থেকে আপনার মেয়েকেই বেশি ভালোবাসে ওরা। হা 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 হা। ও সবসময় এমন একটা পরিবারই চাইতো নিজের জন্য, যেখানে ও সবার সাথে মিলেমিশে থাকতে পারবে। সবাই ওকে আপন করে নেবে আর ভালোবাসবে। আপনাদের কথা শুনে মনে হচ্ছে ওর স্বপ্ন পূরণ হয়েছে। আপনারা সবাই চলে আসুন, সবার জন্য খাবার বেড়ে রেখেছি। আজ কি রেঁধেছ বৌমা? এতদিন পর তোমার বাবা মা বাড়ি এলেন, নিশ্চয়ই ভালো কিছু। তা তো অবশ্যই, তবে আপনার জন্য আপনার পছন্দের চিংড়ি রেঁধেছি, আর মায়ের জন্য তার পছন্দের পাবদা মাছ। আর চাচি আমার জন্য কিছু রাঁধুনি? রেঁধেছি, সবার জন্য সবার পছন্দের কিছু না কিছু রেঁধেছি। তোমরা চলো তাড়াতাড়ি, নয়তো সব খাবার ঠান্ডা হয়ে যাবে। গরম গরম খেলে ভালো লাগবে। এত তাড়াতাড়ি এত কিছু কিভাবে রাঁধলে তুমি? আর তোমার রান্নার হাত এত ভালো, সত্যি প্রশংসা না করে থাকা যায় না। আপনি শুধু শুধু আমার অতিরিক্ত প্রশংসা করেন মা। আগে আমার রান্না করা খাবার খান, তারপর না হয় প্রশংসা করবেন। এবার চলুন। সবাই মিলে তৃপ্তি নিয়ে সিমির রান্না করা খাবার চেটেপুটে শেষ করলো। কতদিন যাব তোর হাতের রান্না করা খাবার খাই না। অনেক দিন পর খেতে পেরে ভালোই লাগলো। সব সময় সুখে থাকিস মা। আচ্ছা বাবা, তুমি দোয়া করো আমার জন্য। দেখেছো, আমি আগেই বলেছিলাম তোমার রান্না অনেক ভালো হবে। সবাই তোমার রান্নার অনেক প্রশংসা করছে এখন। বিয়ান সাহেব, আপনার কেমন লাগছে মেয়ে শ্বশুর বাড়িতে এতদিন পর বেড়াতে এসে? জি, খুবই ভালো। আশা করি আমার মেয়েকে আপনারা সবাই এভাবেই ভালোবেসে যাবেন। ওর মুখের এই হাসিটা যেন চিরকাল থাকে। হাসি তো আমাদের মুখে এনে দিয়েছে বাবা। ওকে পাওয়ার পর
আমাদের পরিবারের আনন্দ যেন আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। ও সবার খেয়াল রাখে, অনেক যত্ন করে। দোয়া করবেন আমিও যেন ওকে একই যত্ন আর ভালোবাসা দিয়ে সুখে রাখতে পারি। হ্যাঁ বাবা, তা তো অবশ্যই। এভাবে হালিম আর রহিমা 3 দিন বেশ আনন্দেই সময় কাটালো তাদের বড় মেয়ের বাড়িতে। তারপর তারা বের হয়ে গেল তাদের মেজমের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তাদের মেজমের বাড়ি কিছুটা অজপাড়া গায়ে হওয়ায় তারা গরুর গাড়িতে চড়ে সেখানে গেল। মা, বাবা, তোমরা কখন কিভাবে এত দূর থেকে এলে? তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না মা, কোনো সমস্যা হয়নি আমাদের। তুই ভালো আছিস তো মা? হ্যাঁ বাবা, ভালো আছি। এসো, তোমরা ভেতরে এসো। তোর চোখ মুখ অমন শুকিয়ে গেছে কেন? খাস না ঠিক মতো? আমি জানতাম জামাই বাবাজি এতিম আর গরিব, কিন্তু তাই বলে তোর ঘর এত ছোট হবে আর জামাই বাবাজি ঠিক মতো তোকে খেতেও দিতে পারবে না সেটা ভাবিনি। না মা, তোমরা ওকে ভুল বোঝো না। আমি ভালো আছি। তোমাদের জামাইও অনেক ভালো, সে আমার অনেক খেয়াল রাখে। আমি তো তোমাদের আগেই বলেছিলাম, ছেলে গরিব বা এতিম যাই হোক না কেন, তাকে ধার্মিক আর সর্বোপরি একজন ভালো মানুষ হতে হবে। আর এই দুটো গুণই ওর মাঝে আছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালো এক ছেলের হাতে তুলে দেওয়ার জন্য। সবই বুঝলাম মা, কিন্তু জামাই বাবাজি কোথায়? তাকে যে দেখছি না। ও চলে আসবে এখনই, তোমরা একটু অপেক্ষা করো। ওই তো দরজায় শব্দ শোনা যাচ্ছে, ও চলে এসেছে বোধহয়। তুই থাক এখানে, আমি দরজা খুলে দিচ্ছি। এমনি তোর শরীরটা ভালো না। আচ্ছা মা। আরে শাশুড়ি মা, আপনি যে এমনভাবে হঠাৎ করে এই গরিবের বাড়ি এসে আমাকে চমকে দিবেন ভাবতেই পারিনি। রিমি অনেকদিন যাবতই আপনাদের কথা বলছিল, আপনাদেরকেও প্রায়ই মনে করে। খুব ভালো করেছেন এই সময় এসে। এই শোনো, মা বাবার জন্য রান্না করতে হবে। তুমি কি বাজার করে এনেছো? আমি তো আমাদের দুজনের জন্য অল্প জিনিস বাজার করে এনেছি, তবে তুমি চিন্তা করো না, আমি এখনই মা বাবার জন্য সব বাজার করে নিয়ে আসছি। রিমির জামাই তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়ে ব্যাগ ভর্তি বাজার করে বাড়ি ফিরলো। এরপর নিজেই সব কাটতে বাছতে বসে গেল। আরে বাবা, কি করছো তুমি? আমার মেয়ে আর আমি করছি সব। তুমি বাইরে থেকে এসেছো, এমনিতেই অনেক ক্লান্ত। না মা, আপনি বাড়িতে প্রথম বেড়াতে আসলেন, আমি কিভাবে আপনাদের দিয়ে কাজ করাই? আর রিমি তো এমনিতেই অসুস্থ। ও অসুস্থ থাকলে আমি নিজেই ঘরে সব কাজ করার চেষ্টা করি। ছোটবেলা থেকে একা বড় হয়েছে আমি, আমার এসব করার অভ্যেস আছে। আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো। আমার নিজের মা বাবা ছিল না, এখন আপনাদের কাছে পেয়েছি, তাই যতটুকু সম্ভব আপনাদের সেবা করার চেষ্টা করব। আপনারা মানা করবেন না। রিমিকে আপনারা অনেক আরামায়েশে আর আদর যত্নে বড় করেছেন। আমি গরিব হওয়ার কারণে হয়তো ওকে সেভাবে ভালো রাখতে পারছি না। আপনারা আমাকে ক্ষমা করবেন। না বাবা, তোমার কথা শুনে আর কাজ দেখে বুঝলাম ও কেন বলেছে যে তুমি ওকে ভালো রেখেছো। তোমার শ্বশুর মশাই তো নিজে কখনো 1 কাপ চা বানিয়েও খায়নি, আর আমাকে খাওয়ানো তো দূরের কথা। ইস, তুমি আবার আমাকে টানছো কেন তোমাদের কথার মাঝে? বাবা তাও সারা জীবন পরিশ্রম করেছেন তার 3 মেয়ে আর আপনাকে একটা আরাম আর সুখের জীবন দিতে। আমি তো আর তা পারছি না। আমার দ্বারা যতটুকু সম্ভব তাই করার চেষ্টা করছি। তুমি চিন্তা করো না বাবা, তুমি যা করছো তাই অনেক। এটুকুই বা কজন করে? আমার মেয়ে মনের দিক থেকে সুখে আছে, তাতেই আমরা খুশি। টাকা পয়সা সবাইকে সুখ দিতে পারে না। তবুও যদি তোমার কোনো আর্থিক সাহায্য লাগে তবে আমাদেরকে বলো। আমাদের সবই তো আমাদের 3 মেয়ের জন্য। না, আমার কোনো আর্থিক সাহায্যের দরকার নেই মা।